প্রথমবার নির্বাচনী ভাগ্য পরীক্ষায় নেমে প্রত্যাশিতভাবেই ছক্কা হাঁকালেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার ওয়েনাড উপনির্বাচনে বিরোধী প্রার্থীদের বড় ব্যবধানে হারিয়েছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়েই মা সোনিয়া ও বড় ভাই রাহুল গান্ধীর মতো লোকসভার আইন প্রণেতা নির্বাচিত হলেন তিনি। সর্বশেষ পাওয়া তথ্য মতে প্রিয়াঙ্কা গান্ধী প্রায় ৬.২ লাখের বেশি ভোট নিয়ে এগিয়ে আছেন। ভারতের সবশেষ লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের রায়বেরেলি ও কেরালার ওয়েনাড আসন থেকে জয় পেয়েছিলেন রাহুল। পরে তিনি ওয়েনাড কেন্দ্রটি ছেড়ে দিলে সেখানে উপনির্বাচনে প্রথমবারের মতো ভোট করেন প্রিয়াঙ্কা। তবে প্রথমবারের মতো নির্বাচন করলেও তার জয় নিয়ে তেমন কোনো সন্দেহ ছিল না। প্রায় 2 দশক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাজনীতির ময়দানে থাকলেও ভোট রাজনীতিতে এটাই প্রিয়াঙ্কা গান্ধীর হাতেখড়ি। প্রিয়াঙ্কার এই ভোট অভিষেককে স্মরণীয় করে রাখতে প্রাণপণ পরিশ্রম করেছে গোটা কংগ্রেস দল। লক্ষ্য ছিল অন্তত 5 লাখ ভোটের ব্যবধানে জেতানো জাতীয় স্তরের দলের অন্যতম মুখকে। কিন্তু উপনির্বাচনে ভোট অনেক কম পড়ায় সেই লক্ষ্য পূরণ হয়নি। তবে প্রিয়াঙ্কা জিতছেন এক পেশেভাবেই। কেরালার ওই কেন্দ্রে দ্বিতীয় স্থানে সিপিআই, বিজেপির নব্যা হরিদাস ওই কেন্দ্রে তৃতীয় স্থানে রয়েছেন। প্রিয়াঙ্কা শেষ পর্যন্ত রাহুল গান্ধীকে ছাপিয়ে যেতে পারেন কিনা সেটাই ছিল মূল আকর্ষণ। এই বছর জুনে লোকসভা ভোটে রাহুল পেয়েছিলেন 6,47,000 ভোট। তার জয়ের মার্জিন ছিল 3,64,000। কংগ্রেস চেয়েছিল রাহুলের সেই মার্জিন ছাপিয়ে প্রিয়াঙ্কাকে 5 লাখের বেশি ভোটে জেতাতে। সেই লক্ষ্য এবার অর্জন করতে পেরেছে কংগ্রেস। রাহুলের ব্যবধানকে ছাপিয়ে গেলেন প্রিয়াঙ্কা। গতদিন বিকেল 4টা পর্যন্ত প্রিয়াঙ্কা পেয়েছেন 6,20,000 ভোট। যদিও নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইয়ের সত্যেন মোকেরির চেয়ে তিনি এগিয়ে গেছেন 4 লাখের বেশি ভোটে। জয় নিশ্চিত হওয়ার পর এক্স মারফত প্রিয়াঙ্কা বলেন, এই জয়ে আমি অভিভূত। সংসদে আপনাদের আওয়াজ আমি পৌঁছে দেব। আপনাদের আশা ও স্বপ্ন পূরণে আপনাদের হয়ে লড়াই করব। প্রিয়াঙ্কার জয়ের ফলে সংসদে একসাথে প্রবেশ করছেন কংগ্রেসের 3 গান্ধী। রাহুল গান্ধী রায়বরেলি থেকে সাংসদ হিসেবে লোকসভায় রয়েছেন। প্রিয়াঙ্কা ওয়ানাড থেকে জিতে পার্লামেন্টে যাচ্ছেন। প্রথমবার ভাই বোন একসাথে লোকসভায় বিজেপিকে আক্রমণ করবেন। সোনিয়া গান্ধী আগেই রাজ্যসভায় গেছেন। দিল্লি থেকে সরানো হবে ভারতের রাজধানী। ভারতের শীর্ষস্থানীয় রাজনীতিবিদদের একজন, জাতিসংঘের সাবেক আন্ডার সেক্রেটারি জেনারেল এবং দেশের প্রাক্তন পররাষ্ট্র প্রতিমন্ত্রী, জনপ্রিয় লেখক ও চিন্তাবিদ থারুরের দেয়া প্রস্তাবটা নিয়ে ভারতের সোশ্যাল মিডিয়ায় পুরোদমে ঝড় বইছে। দুদিন আগে নিজের ভেরিফাইড এক্স হ্যান্ডেল থেকে শশী থারুর পোস্ট করেন, পুরো নভেম্বর থেকে মার্চ মাস যে শহরটা কার্যত বাসযোগ্য থাকে না আর বছরের বাকি সময়টাও কোনো রকমে টিকে থাকা যায়, সেই শহরটার আদৌ কি দেশের রাজধানী থাকা উচিত? তিনি মূলত দিল্লির শীতে কুখ্যাত দূষণের কথা উল্লেখ করে এমন পোস্ট দিয়েছেন। 18 নভেম্বর সোমবার থারুর এ টুইট করেন। এই দিনটি ছিল দিল্লির ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দূষিত দিন। জানা গেছে, উক্ত দিন দিল্লির গড় AQI তথা এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল 494, যা বিপজ্জনক মাত্রার চেয়েও 4-5 গুণ বেশি। পরদিন সকালে দিল্লির বেশিরভাগ খবরের কাগজগুলোর প্রধান শিরোনাম ছিল এই এয়ার কোয়ালিটি ইন্ডেক্সকে কেন্দ্র করেই। যেমন দ্য হিন্দুস্তান টাইমস লিখে ম্যাক্সিমাম টক্সিসিটি, ইন্ডিয়ান এক্সপ্রেসের ভাষ্য ছিল দিল্লি ব্রিডস পয়জন, আর টাইমস অফ ইন্ডিয়া লিখেছে যেদিন থেকে আবহাওয়ার রেকর্ড রাখা হচ্ছে তার মধ্যে দিল্লিতে এর চেয়ে খারাপ দিন মাত্র একবারই এসেছে। শশী থারুরের মতে এরকম একটা শহর আসলেই ভারতের রাজধানী হওয়ার যোগ্য কিনা, কিংবা শীতে দেশের রাজধানী অন্য কোথাও সরিয়ে নেওয়াটা সমীচীন কিনা, সেই প্রশ্নটা ওঠা মোটেই অস্বাভাবিক নয়। তিনি বলেন, শীত পড়তে না পড়তেই যে শহরটা পুরো কালো ধোঁয়ার আস্তরণে ছেয়ে যায়, বাস, ট্রেন, গাড়ি, বিমানের চলাচল লণ্ডভণ্ড হয়ে যায়, কয়েক কোটি দিল্লিবাসী খুসখুসে কাশি আর নাক মুখ জ্বালা করার উপসর্গে ভুগতে শুরু করেন এবং ভারতের রাজধানী প্রায় নিয়ম করে বিশ্বের দূষিততম শহরের তালিকায় শীর্ষস্থান দখল করে থাকে, সেখানে এই বিতর্কটা বোধহয় অনেক আগেই শুরু হওয়া উচিত ছিল। শশী থারুর কেরালার তিরুবনন্তপুরম থেকে টানা 4 বারের নির্বাচিত কংগ্রেস এমপি এবং দক্ষিণ ভারতের একজন সাংসদ।
অনেকেই তার এই প্রস্তাবের সুযোগ নিয়ে পরামর্শ দিচ্ছেন ভারতের রাজধানীটা বরং চেন্নাই বা হায়দ্রাবাদের মতো দক্ষিণের কোনো শহরেই সরানো উচিত হবে। যথারীতি এর বিরোধিতাও করছে বহু লোক। দিল্লির যতই সমস্যা থাক, বিশেষত উত্তর ভারতীয়রা অনেকেই চান না দিল্লি থেকে রাজধানী সরানোর ভাবনা এমনকি আলোচনাতেও আসুক। তবে দূষণের কারণে কোনো দেশে রাজধানী সরানোর প্রস্তাব কিন্তু এটাই প্রথম নয়। এদিকে দূষণের যে তালিকায় দিল্লি নিয়ম করে শীর্ষে, সেই একই তালিকায় পিছিয়ে নেই বাংলাদেশের রাজধানী ঢাকাও। এছাড়া ওই তালিকায় নাম আছে পাকিস্তানের অন্যতম প্রধান শহর লাহোরেরও। বস্তুত শশী থারুর যেদিন বিশ্বের সবচেয়ে দূষিততম শহরগুলোর তালিকা টুইট করেছেন, সেদিনের হিসেবে দিল্লির ঠিক পরেই দ্বিতীয় স্থানে আছে ঢাকা। ৩ নম্বরে রয়েছে পাকিস্তানের লাহোর, 4-এ বসনিয়া হার্জেগোভিনার সারাজেভো আর 5-এ ইরাকের বাগদাদ। তবে থারুর জানান, ঢাকা তালিকায় 2 নম্বরে এলেও দিল্লির দূষণের মাত্রা কিন্তু ঢাকার অন্তত 5 গুণ বেশি। ভারতের দুই রাষ্ট্র ঝাড়খণ্ড ও মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে বারংবার বাংলাদেশি অনুপ্রবেশকারীদের প্রসঙ্গ টেনে এনে নিজেদের পক্ষে ভোটের পাল্লা ভারী করতে চাওয়া বিজেপির শেষ রক্ষা হল না। জানা গেছে, ঝাড়খণ্ডে বিজেপির ভরাডুবি নিশ্চিত করে আবারও ক্ষমতায় ফিরেছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা জেএমএম নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। 81 আসনের বিধানসভায় ইন্ডিয়া জোট 56টি আসন দখল করতে চলেছে আর বিজেপি 24টি আসন। দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হতে চলেছেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা হেমন্ত সোরেন। রাজ্য গঠনের পর এই প্রথম এমনটা ঘটতে চলেছে। ঝাড়খণ্ড রাজ্যে মাসব্যাপী প্রচারণার সময় ঘুরে ফিরে বিজেপি তুরুপের তাস হিসেবে ব্যবহার করেছে বাংলাদেশি অনুপ্রবেশকারী প্রসঙ্গকে। বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর প্রচারণায় এই প্রসঙ্গকে সর্বাধিকবার টেনে এনে বক্তব্য দিতে শোনা গেছে। মূলত এটিকে ভোটারদের মাঝে ভয় ছড়ানোর কৌশল হিসেবে রপ্ত করেছিল বিজেপি। তবে তাদের সেই প্রচারণা প্রত্যাখ্যান করেছে ঝাড়খণ্ডের জনগণ। গত বিধানসভা নির্বাচনের তুলনায় এবার ঝাড়খণ্ডে কম আসন পেতে যাচ্ছে বিজেপি। অপরদিকে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী জেএমএম নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের আসন সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ছে। বিজেপির নেতারা একাধিকবার অভিযোগ করেছেন, জেএমএম জমি ও লাভ জিহাদের মাধ্যমে অনুপ্রবেশকারীদের লাল গালিচা বিছিয়ে রাজ্যে প্রবেশ করাচ্ছে। তাদের অভিযোগ, বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ঝাড়খণ্ডে এসে আদিবাসী মেয়েদের বিয়ে করে তাদের জমি দখল করছে। এর জবাবে জেএমএম নেতা হেমন্ত সোরেন পাল্টা প্রশ্ন করেছিলেন, সীমান্তে কেন্দ্রীয় সরকারের অধীনে বিএসএফ থাকার পরও কিভাবে অনুপ্রবেশ চলছে। 2019 সালে ঝাড়খণ্ডে জেএমএম ক্ষমতায় আসার আগে এই রাজ্য শাসন করেছে বিজেপি জোট। 2014 সাল থেকে 2019 সাল পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন বিজেপির রঘুবর দাস। বর্তমান মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন একজন আদিবাসী। গত জানুয়ারিতে তার বিরুদ্ধে আসা অর্থ পাচারের অভিযোগকে প্রতিহিংসামূলক হিসেবে উল্লেখ করেছেন তিনি। এই অভিযোগও নির্বাচনে তার পক্ষে কাজ করেছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে ঝাড়খণ্ডে বিজেপি পর্যদস্ত হলেও মহারাষ্ট্রে আরও বেশি আসন জিতে ক্ষমতা ধরে রাখছে বিজেপি নেতৃত্বাধীন মহায়ুতি। কংগ্রেস, শিবসেনা ও এনসিপির ইন্ডিয়া জোটকে ধরাশায়ী করেছে বিজেপি ও এর জোট সঙ্গীরা। এই জয়ের পর এ বিষয়েও আর কোনো সংশয় থাকছে না। শিবসেনা ও এনসিপির রাশ প্রশ্নাতীতভাবে থাকছে যথাক্রমে একনাথ শিন্ডে ও অজিত পাওয়ারের হাতে। এ জয়ের পর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদের বড় দাবিদার হতে চলেছেন বিজেপি নেতা দেবেন্দ্র ফডনভিস। 288 আসনের বিধানসভায় মহায়ুতি জিতেছে 223 আসন, বিজেপি একাই জিতেছে 125 আসন। বিজেপির মিত্র শিবসেনা এগিয়ে রয়েছে 57 ও অজিত পাওয়ারের এনসিপি 37 আসনে। That Israeli Prime Minister Benjamin Netanyahu and Minister of Defense Yoav Gallant bear criminal responsibility.
গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলি যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইসরায়েলি সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। গেল বৃহস্পতিবার এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। পশ্চিমা গণতন্ত্রের আদলে তৈরি কোনো দেশের নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রথম ঘটনা এটি। এই ঘটনাকে সম্প্রতি সাহসী পদক্ষেপ বলে আখ্যা দিয়ে ব্যাপক প্রশংসা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। যদিও তুরস্ক আইসিসির সদস্য নয়, তা সত্ত্বেও প্রেসিডেন্ট এরদোয়ান এই সিদ্ধান্তকে সমর্থন করেছেন। 23 নভেম্বর শনিবার তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে আয়োজিত এক সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। খবরটি প্রকাশ করেছে এএফপি এবং দ্য টাইমস অফ ইসরায়েল। এরদোয়ান বলেছেন, আইসিসির এই সাহসী সিদ্ধান্ত মানবতার প্রতি আস্থা ফিরিয়ে আনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি আরও যোগ করেন, পশ্চিমা দেশগুলো বছরের পর বছর ধরে বিশ্বকে আইন, ন্যায়বিচার ও মানবাধিকারের জ্ঞান দিয়ে আসছে। এখন এই পর্যায়ে পশ্চিমা দেশগুলোর উচিত তাদের ন্যায়বিচার ও মানবাধিকারের প্রতিশ্রুতিগুলোকে রক্ষা করা। জানা গেছে, চলতি মাসে তুরস্ক সহ বিশ্বের 52টি দেশ জাতিসংঘের কাছে চিঠি পাঠিয়ে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি ও সরবরাহ বন্ধের দাবি জানিয়েছে। এর আগে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের কঠোর সমালোচনা করে তুরস্ক ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করেছে। পাশাপাশি 19 নভেম্বর মঙ্গলবার ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের আকাশসীমা ব্যবহারের আবেদনও প্রত্যাখ্যান করেছে তুরস্ক। অপরদিকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এরদোয়ানকে স্বৈরাচারী উল্লেখ করে বলেন, তুরস্কের এই অবস্থান আন্তর্জাতিক বাণিজ্যকে উপেক্ষা করছে। ইসরায়েল তুরস্কের সঙ্গে বাণিজ্যের বিকল্প খুঁজছে বলেও তিনি জানান। এ নিয়ে তুরস্ক জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থগিত থাকবে যতক্ষণ না গাজায় মানবিক ত্রাণ সরবরাহের নিশ্চয়তা দেয়া হয়। আবার এদিকে নেতানিয়াহু এবং ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির গ্রেফতারি পরোয়ানাকে ফিলিস্তিনের ন্যায় সংগ্রাম ও গাজাবাসীর জন্য একটি বড় বিজয় হিসেবে বর্ণনা করেছেন ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি। তিনি বলেন, এই পরোয়ানা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঐতিহাসিক এবং সাহসী পদক্ষেপ। এটি নিপীড়িত ফিলিস্তিনি জাতি, প্রতিরোধ শক্তি এবং তাদের সমর্থকদের জন্য একটি বড় সাফল্য। একই সঙ্গে জায়নিস্ট শাসন এবং তাদের পৃষ্ঠপোষকদের জন্য একটি পরাজয়।